ওসমানীয় সালতানাতকে আরবি রঙে রাঙাবার প্রয়াস। সুলতান ক্ষমতার মঞ্চে সমাসীন হওয়ার পরপরই এই বিষয়টির গুরুত্ব অনুভব করেন যে আরবিকে ওসমানীয় সালতানাতের রাষ্ট্রভাষা করা অত্যন্ত প্রয়োজন। এ ব্যাপারে তিনি বলেন, আরবি একটি সুন্দর ভাষা। হায়, আমরা যদি এ ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে পারতাম। খায়রুদ্দিন পাশা তিউনিসের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমি আরবিকে রাষ্ট্রভাষা হিসেবে নির্ধারণের কথা বলেছিলাম, কিন্তু রাজপ্রাসাদের দায়িত্বশীল সাইদ পাশা আমার এ প্রস্তাবের বিরোধিতা করে বলেন, যখন দেশের রাষ্ট্রভাষা আরবি করা হবে তখন তুর্কিদের জন্য এখানে আর কিছুই বাকি থাকবে না। তার এই বক্তব্যটি ছিল যুক্তিহীন অসারতায় ভরা। এর সঙ্গে তুর্কিদের অস্তিত্বের কি প্রশ্ন? এটা তো পৃথক একটি বিষয়। এটা করলে অবশ্যই আমরা উপকৃত হতাম। আরবদের সঙ্গে আমাদের সম্পর্ক গভীরতর হতো। তখন কেউ আমাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে পারত না। সুলতান তার শাসনামলের শুরুর দিকে এ বিষয়টি উত্থাপনে ভয় করতেন। তার আশঙ্কা ছিল এতে রাজপ্রাসাদের দায়িত্বশীলরা দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে তার বিরোধিতা করতে পারে। তিনি জানতেন এদের অধিকাংশই হচ্ছে পাশ্চাত্য চিন্তাচেতনা দ্বারা আক্রান্ত ও ভারাক্রান্ত। তারা সুলতানের উপর সতত চাপ সৃষ্টির চেষ্টা করে। এরা তার পিতা আব্দুল মাজিদ এবং চাচা আব্দুল আজিজের এবং খোদ তার শাসনামলেও নিজেদের শক্তির জানান দেয়। এরা কেবল আরবিকে দেশের রাষ্ট্রভাষা করার বিরোধিতাই করেনি, বরং কয়েক ধাপ এগিয়ে কিছু দিনী আলেমের বিরুদ্ধাচরণ করতে মেতে ওঠে। উসমানীয় সাম্রাজ্যের অন্যতম ভুল ছিল তারা সাম্রাজ্যে আরবি ভাষার প্রসারে তেমন গুরুত্ব আরোপ করেনি এবং কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার ব্যাপারে অলসতা দেখিয়েছিল। উস্তাদ মোহাম্মদ কুতুব লিখেন, আমরা যদি ভাবি উসমানীয় সাম্রাজ্যের জনগণ আরবি রঙে রঙিন হয়ে যেত এবং ওহির ভাষা আরবিতে কথা বলতো, তাহলে নির্দচিত্তে বলা যায় দেশের ঐক্য ও সংহতি জোরদার হতো। দেশের স্বার্থ নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের মোকাবিলা করা অনেকটা সহজ হয়ে যেত। এছাড়া মুসলমানরা সরাসরি কোরআন সুন্নাহ থেকে উপকৃত হওয়ার সুযোগ লাভ করত। দিনের সঠিক জ্ঞান ধারণ করতে সক্ষম হতো তারা। বিশেষ করে প্রশাসনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের জন্য এটি ছিল অপরিহার্য কর্তব্য। কিন্তু এমন প্রয়োজন বিদ্যমান থাকার পরেও এ পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বরং তুর্কি ভাষাও অনুবাদের প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। তাই তুর্কি ভাষায় তাৎপর্যবহ কোনো দিনী কাজ আজ আমাদের সামনে চোখে পড়ে না। শিক্ষা এবং পর্দাহীনতার উপর সুলতানের হস্তক্ষেপ। সুলতান ক্ষমতাসীন হয়ে দেখতে পান শিক্ষা বিভাগ পাশ্চাত্য চিন্তা চেতনা দ্বারা ভারাক্রান্ত। সেগুলোতে জাতীয়তাবাদী চিন্তাধারা খুবই প্রকট। ফলে তিনি শিক্ষা বিভাগ সংস্কারের সিদ্ধান্ত নেন। তিনি তার নিজস্ব চিন্তায় শিক্ষা বিভাগকে ইসলামমুখী করার প্রয়াস চালান। সুলতান এসব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে যেসব পদক্ষেপ গ্রহণ করেন সেগুলো ছিল এমন: ১. জেনারেল সাহিত্য এবং ইতিহাসকে পাঠ্যপুস্তকের ক্যারিকুলাম থেকে বের করে ফেলা, কেননা বিষয় দুটি পাশ্চাত্য সাহিত্যিক ও ইতিহাসবিদদের দ্বারা বিষাক্ত হয়ে পড়েছিল। ফলে এর মাধ্যমে পশ্চিমা ধ্যান ধারণার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রবল। ২. পাঠ্যসূচিতে ফিকহ, তাফসির ও নীতিশাস্ত্র অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ৩. ইতিহাসে থাকবে কেবল ইসলামী ইতিহাস, আর সে সঙ্গে থাকবে উসমানীয়দের ইতিহাসও। সুলতান এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যেগুলো তিনি নিজেই দেখাশোনা করতেন। এই প্রতিষ্ঠানগুলোকে তিনি ইসলামী ঐক্য প্রতিষ্ঠার একটি মাধ্যম মনে করতেন। সুলতান নারী শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন। নারী শিক্ষার জন্য পৃথক বিভাগ প্রতিষ্ঠা করেন। সেখানে তাদের শিক্ষার পাশাপাশি নানা ধরনের প্রশিক্ষণও দেওয়া হতো। তবে তিনি নারী পুরুষের অবাধ মেলামেশার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ইত্তেহাদে তেরাক্কি জামায়াতি সুলতানের উপর অভিযোগ করে তোলেন যে তিনি প্রজ্ঞা ও উন্নতির শত্রু। সুলতান এসব অভিযোগের জবাবে বলেন, আমি যদি প্রজ্ঞা ও উন্নতির শত্রু হয়ে থাকি তাহলে এসব স্কুল ও মাদ্রাসা কেন খুলেছি? যদি উন্নয়নের শত্রুই হতাম তাহলে বালিকাদের জন্য পৃথকভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজন কেন করেছি? সুলতান নারীদের পর্দাহীনতায় রুখে দাঁড়িয়েছিলেন। তিনি উসমানীয় নারী সমাজে পাশ্চাত্যের প্রভাব বিস্তারের উপর কঠিন আঘাত হানেন। 1863 খ্রিস্টাব্দের 13 অক্টোবর ইস্তাম্বুলের পত্রপত্রিকায় একটি শাহী ফরমান প্রচারিত হয়। উক্ত ফরমানে নারীদের ব্যাপারে সুলতানের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরা হয়। উক্ত ফরমানে বলা হয়, কতিপয় উসমানীয় নারী যারা রাতের বেলা রাস্তায় বের হয়, শরীয়ত বহির্ভূত পোশাক পরিধান করে, সুলতান প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন এদের বিরুদ্ধে যেন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। তারা যেন নারীদের পরিপূর্ণভাবে শরীয়ত সম্মত নিকাব সহ হিজাব করতে বাধ্য করে। যারা রাস্তায় বের হবে তাদের পূর্ণ পর্দা করেই রাস্তায় বের হতে হবে। ফরমান জারি হওয়ার পরদিন অর্থাৎ 4 অক্টোবর ইস্তাম্বুল থেকে প্রকাশিত ওয়াকিদের রিপোর্টে বলা হয়, উসমানীয় সমাজ সুলতানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
একে দেশের জন্য উপকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করেছে। সুলতানের দৃষ্টিতে সৃষ্টিগতভাবেই নারী পুরুষের সমান হতে পারে না। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআন একথা বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তথাকথিত আধুনিকতার কোনো দাবি দ্বারাই নারীকে পুরুষের সমান অধিকার প্রদান করতে পারে না। এ সুস্পষ্ট বিধানের উপর কোনো মুসলিমের দ্বিমত থাকতে পারে না। সুলতান মনে করতেন, সমান অধিকারের এ চিন্তাধারা পাশ্চাত্য থেকে আমদানি হয়ে এসেছে। তখন তুরস্কের মিডিয়ায় পুরুষের একাধিক বিয়ে নিয়ে জোর আলোচনা চলছিল। তিনি একাধিক বিয়ে বিরোধী মতবাদের শক্ত বিরোধিতা করেন। এ ব্যাপারে নিজের সিদ্ধান্ত ব্যক্ত করে বলেন, এরা কেবল উসমানীয় সাম্রাজ্যের ভেতরেই এ বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে কেন? আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রসমূহে একাধিক বিয়ে প্রবণতার বিরুদ্ধে এই মডার্ন লোকগুলোর কোনো অভিযোগ নেই কেন? সুলতান এ বিষয়ের উপর খুবই গুরুত্ব আরোপ করেন যে ইসলামে একাধিক বিবাহ বৈধ, এর উপর অভিযোগ উত্থাপনের কোনো সুযোগ নেই। সুলতান নারী শিক্ষার পক্ষপাতিত্ব ছিলেন। তিনি নারীদের শিক্ষা দীক্ষার জন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন, যাতে এখান থেকে শিক্ষা সমাপনী নারীরা এই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে পারে। তবে তিনি ছিলেন সহশিক্ষা এবং পদ্মাহীনতার বিরুদ্ধে। তার শাসনামলে প্রশাসনের নারীদের কোনো দখল ছিল না। তার দৃষ্টিভঙ্গি ছিল, নারীর দায়িত্ব হচ্ছে সে কেবল ঘরের ভবিষ্যৎ বংশধরের শিক্ষা দীক্ষায় কার্যকর অবদান রাখবে। সুলতান নারীদের সঙ্গে অত্যন্ত নম্র ব্যবহার করতেন। ক্ষমতাসীন হওয়ার পর তিনি তার সৎমা, যে নারী তার শিক্ষা দীক্ষায় যথেষ্ট অবদান রেখেছিলেন, তার সঙ্গে অত্যন্ত সম্মানজনক এবং বিনম্র ব্যবহার করেন। তাকে সাম্রাজ্যের সম্রাজ্ঞী অধিদায় ভূষিত করেন, যেমনটি বর্তমানে ফার্স্ট লেডি হিসেবে প্রচলিত। সাধারণত অন্যান্য রাষ্ট্রের বাদশাহর স্ত্রীরাই এ মর্যাদা ভোগ করে থাকেন। সুলতান ক্ষমতাসীন হওয়ার পর তিনি তার স্নেহময়ী সৎ মায়ের কাছে উপস্থিত হন। তিনি সুলতানকে প্রাণাধিক ভালোবাসতেন। সুলতান মায়ের হাতে চুমু দিয়ে বলেন, আপনার স্নেহ মমতার কারণে আমি মায়ের শূন্যতা অনুভব করিনি। আপনি আমার প্রকৃত মা। আমি আপনার ও আসল মায়ের মধ্যে ব্যবধান দেখতে রাজি নই। আপনাকে এই সাম্রাজ্যের মালিকা বা ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করছি। মহলে আপনি যা ইচ্ছা তা করার অধিকার রাখেন। এখন থেকে কেউ আপনার নির্দেশ অমান্য করতে পারবে না। আমার আশা, আপনি এই অনুরোধ প্রত্যাখ্যান করবেন না। তবে আপনি সাম্রাজ্যের ছোট কিংবা বড় ধরনের কোনো কাজে হস্তক্ষেপ করবেন না। চীনের রাজধানী বেইজিংয়ে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। চীনা জনগণ যাকে জামিয়া হামেদিয়া নামে ডেকে থাকে। বলা হয়, এই নামটি সুলতান আব্দুল হামিদের নাম অনুসারে রাখা হয়েছিল। ইস্তাম্বুলের ফরাসি কূটনীতিকও এই বিশ্ববিদ্যালয়কে জামিয়া হামেদিয়া নামে উল্লেখ করেছেন, আর এটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রেরিত এক রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি উদ্বোধনের সময় হাজার হাজার চীনা মুসলমান সেখানে উপস্থিত হন। উল্লেখযোগ্যদের মধ্যে বেজিংয়ের গ্র্যান্ড মুফতি সহ উচ্চমাপের কয়েকজন আলিমও ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরবি ভাষায় বক্তব্য প্রদান করা হয়। এই অনুষ্ঠানে খলিফাতুল মুসলিমিন হিসেবে আব্দুল হামিদের জন্য দোয়া করা হয়। গ্র্যান্ড মুফতি এই আরবি ভাষণকে চীনা ভাষায় অনুবাদ করেন এবং চীনা ভাষায় দোয়াও করেন। তখন সেখানে এমন কোনো মানুষ ছিল না যার চোখে আনন্দের অশ্রু চিকচিক করছিল না। দিনের প্রতি চীনা মানুষের সম্পর্ক ও আবেগ ছিল খুবই গভীর ও আন্তরিক। আরবি ভাষায় ভাষণ দান এ কথা প্রমাণ করে যে তারা পুরো মুসলিম বিশ্বকে এক দেখতে চাচ্ছিল। তারা তাদের দ্বীনী ভাইদের ভাষাকে অত্যন্ত ভালোবাসত। মোট কথা, এই অনুষ্ঠানের পর জামিয়ার দরজায় উসমানীয় সালতানাতের পতাকা উড্ডীন করা হয়। ফলে সেখানকার জনগণের খুশির সীমা পরিসীমা থাকেনি এবং তাদের সে খুশি বিগলিত অশ্রু হয়ে গণ্ডদেশ দিয়ে বেয়ে পড়ছিল।